নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে বলব যে ইন কেস অফ যদি আপনাদের ২০০২ এর ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে সমস্ত ঝামেলা তো ল্যাটা চুকেই গেল। আপনাদের কোনো ডকুমেন্টস প্রমাণ হিসেবে দিতে হচ্ছে না। যদি না থাকে সেই সময় ভোটার কার্ডের ২০০২ তে ভোটার লিস্ট নাম, সেক্ষেত্রে যে করণীয় পার্টগুলো রয়েছে, সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করি। দেখুন, আমি সেই নোটিফিকেশনটা এখানে বের করে রেখেছি, যেটা ২৭ তারিখে পাবলিশ করা হয়েছিল। সেই নোটিফিকেশনটা এখানে রয়েছে। প্রথম যে পার্টটা রয়েছে যে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিফোর ১/৭/১৯৮৭, তাহলে কি করবেন? যেটা আমি এর আগেও বলেছিলাম ভিডিওতে। সেখানে দেখুন, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, অর্থাৎ আপনার নিজের জন্য যে কোনো একটা ডকুমেন্ট প্রমাণ দিতে হবে। ডেট অফ বার্থ প্রুফ অথবা প্লেস অফ বার্থ, জন্ম তারিখের প্রুফ অথবা জন্মস্থানের প্রুফ। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে প্রুফ হিসেবে স্ট্যাবলিশ করতে হবে বা দিতে হবে। সেলফ ডকুমেন্ট, শুধুমাত্র ওটা নিজের, অন্য কারো নয়, বাবা মা কারো নয়। কিন্তু যদি আপনার জন্ম তারিখ ১/৭/১৯৮৭ আগে হয়, এটা প্রথম পার্টটা গেল। এবার আসছি পরে। যদি আপনার ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ এর মধ্যে হয়, সেক্ষেত্রে কি করবেন? তাহলে বলছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন। আমি লিস্ট আপনাদের দেখাচ্ছি বিলো। যে ১৩টা ডকুমেন্টের কথা মনে বলা আছে, তার মধ্যে যে কোনো একটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, যেটা আপনাকে প্রমাণ করবে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন বা জন্মস্থান আপনার এখানে। তার সঙ্গে কি, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, বাবা এবং মায়ের সেই একই ডকুমেন্ট। ১৩টা ডকুমেন্ট যে দিয়েছে, তার মধ্যে একটা ডকুমেন্ট আপনাকে পাবলিশড করতে হবে বা এস্টাবলিশ করতে হবে, দিতে হবে। এটা হচ্ছে যদি আপনি ১/৭/১৯৮৭ এবং ২/১২/২০০৪ মধ্যে যদি জন্মগ্রহণ করেন ইন্ডিয়াতে, সেটা। এবার আসছে যে তারপরে ২/১২/২০০৪ পরে যখন জন্মগ্রহণ যারা করছেন, তাদের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু বলছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য তো অবশ্যই দিতে হবে ওই ১৩টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা। বাবার জন্যও সেটা দিতে হবে, ওই ১৩টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা। মায়ের জন্য দিতে হবে ওই ১৩টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা। এবার বলছে এখানে, ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান, যদি কোনো বাবা মা ইন্ডিয়াতে থাকেন না বা ইন্ডিয়ান নন, প্রোভাইড এ কপি অফ হিজ আর পাসপোর্ট অর ভিসা, অর্থাৎ তারা যদি এখানে না থাকেন বা বিদেশে যদি থাকেন, সেক্ষেত্রে তার পাসপোর্ট এবং ভিসা দিতে হবে। অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ ইওর বার্থ, অর্থাৎ জন্মের সময়কার পাসপোর্ট আর ভিসা আপনাকে কিন্তু দিতে হবে। তারপর যে বাকিটা চলে গেল আউটসাইড অফ ইন্ডিয়া, এটা বলার কিছু অপেক্ষা রাখে না। এটা আমাদের আশা করছি ইন্ডিয়ানদের বেশি প্রয়োজনও পড়বে না। এবার আসি ডকুমেন্টের ক্ষেত্রে, ইন্ডিকেটেড লিস্ট অফ ডকুমেন্ট যেটা বলা হয়েছে। তো এই ডকুমেন্ট সম্বন্ধে আমি এর আগেও বলেছি। পেনশনের ব্যাপারে এখানে বলা হয়েছে, পেনশন পেমেন্ট অর্ডার, এনি আইডেন্টিটি কার্ড, তারপর রেগুলার এমপ্লয়ি যে আইডেন্টিটি কার্ড হয় সেটা, পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ। তো এই সমস্ত ডিপার্টমেন্টে যদি আপনারা কাজ করে থাকেন, সেই কাজের ডকুমেন্টগুলো আপনারা প্রোভাইড করতে পারেন। তারপর এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ, প্রিয়র, অর্থাৎ ১/৭/১৯৮৭ আগে এরকম কোনো ডকুমেন্ট এই সমস্ত অফিস থেকে প্রোভাইড করা হয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট আপনারা কিন্তু দিতে পারেন। সেটা অবশ্যই ১/৭/১৯৮৭ আগে হতে হবে। তারপরে যে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটি, যে সমস্ত জায়গার যে সমস্ত অথরিটি হয় তাদের কাছ থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে থাকতে হয়। পাসপোর্ট আপনারা জানেন, পাসপোর্ট দিলেও হয়ে যাবে। সে পাসপোর্ট যদি আপনার ফেলড হয়ে যায়, রেনুয়াল যদি নাও করা থাকে, তাও কিন্তু হবে আপনাদের এখানে। সেটা এর আগে বলা হয়েছিল সেটা, যে আপনার যদি পাসপোর্ট রেনুয়াল নাও করা থাকে, তাও কিন্তু চলবে সেটা। তারপর হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট, এটা কিন্তু যারা পড়াশোনা আমরা করেছি সেটা কিন্তু আপনারা দিতেই পারেন। এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই, যদি ম্যাট্রিকুলেশন হয় ম্যাট্রিকুলেশন দেবেন, আর এডুকেশনাল সার্টিফিকেট আপনারা কিন্তু দিতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, যেটা ডোমিসাইল সার্টিফিকেট বলা হয়, এটা করতে গেলেও কিন্তু আপনাদের সেই এসডিও পারমিশন লাগে। সেক্ষেত্রে আপনাদের ১৫ বছরের দলিল দিয়ে করতে হয়। আমি সেই সংক্রান্ত অলরেডি একটা ভিডিও পাবলিশ করে রেখেছি, সেটা দেখে নেবেন আপনারা। ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নিতে পারবেন।
তারপর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, যারা বনের বাসিন্দা তাদের ক্ষেত্রে ফরেস্ট রাইট একটা সার্টিফিকেট হয়, বিশেষ করে এটা আদিবাসী অধ্যুষিত এলাকার বা আদিবাসীরা পেয়ে থাকেন, এই সার্টিফিকেট হলেও কিন্তু হবে। তারপর হচ্ছে ওবিসি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যেটা যেটা হয়, সেটা যখনই ইস্যু হয়ে থাক না কেন, এটা কিন্তু এখন উল্লেখ করা নেই এই মুহূর্তে। কাস্ট সার্টিফিকেট যেটা আমাদের পশ্চিমবঙ্গে যেটা প্রবলেম চলছে এখন, সেটা কতটা মান্যতা দেবে অনেকটাই ভাবনার বিষয় আছে। এখানে কিন্তু ডেটটা মেনশন করা নেই, এটা কিন্তু ঠিকভাবে বলা যাচ্ছে না যে আমাদের 2010-এর পরে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলো কতটা গ্রাহ্য করবে। তারপর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ রেসিডেন্ট সিটিজেন অর্থাৎ এনআরসি সার্টিফিকেট, এটা ওয়েদার ইট এক্সিস্ট যদি থাকে আপনার, এটা তো আসামে অ্যাপ্লিকেবল হয়েছিল প্রথমে, তো যদি এখানে কারো থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্রোভাইড করতে পারেন, এখানে অনেকেরই আছে। তারপরে যে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট প্রিপেয়ার বাই স্টেট বা লোকাল অথরিটিস, অর্থাৎ এটা ব্লক লেভেল হয়ে থাকে ফ্যামিলি রেজিস্টার রিপোর্ট। তারপর হচ্ছে আপনার ল্যান্ড হাউস, আপনি যদি সরকারি বাড়ি পেয়ে থাকেন গভর্নমেন্টের তরফ থেকে, সেই ডকুমেন্ট আপনি দেখাতে পারেন। ফর আধার, ফর আধার এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে অ্যানেক্সার 2 9/9/2025, এটা তখনই আপনি প্রুভ করতে পারবেন বা দিতে পারবেন, সেটা হচ্ছে যদি আপনার নাম খসড়া তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু প্রোভাইড করতে পারবেন। এই আধার কার্ডটাকে তখন কিন্তু গণ্য করা যেতে পারে বা আধার কার্ড দিয়ে আপনি আপনার আইডেন্টিটি প্রুভ করতে পারেন যদি আপনার খসড়া লিস্ট থেকে বাদ যায়। আর যদি আপনি এখন দেখাতে চান, এই আধারকে তো দেখাতেই হবে, তার উপরে এই 11টা ডকুমেন্টের মধ্যে আপনাকে একটা ডকুমেন্ট ইস্যু করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এক্সট্রাক্ট অফ দ্য ইলেকট্রাল রোল অফ বিহার উইথ রেফারেন্স এত, অর্থাৎ বিহারের ইলেকট্রাল রোল যেটা ঘটেছে সেক্ষেত্রে যদি আপনার রিলেটিভ কিছু থেকে থাকে সেই লিস্টও কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। তো এই হচ্ছে 13টি ডকুমেন্ট টোটাল। তো বিশেষত মেইনলি দরকার আমাদের এই উপরের 11টা, কারণ 12-13 এই দুটো ডকুমেন্ট যেটা রয়েছে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে 11টা ডকুমেন্ট আপনাদের, যদি 11টা ডকুমেন্ট আপনারা ফুলফিল দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোটার এসআইয়ের কিন্তু কমপ্লিটেশন হয়ে যাচ্ছে। তারপর ভেরিফিকেশন পর্যায়ে চলে যাচ্ছে, ভেরিফিকেশন হবে আপনাদের। যদি এই ডকুমেন্টে তারা সন্তুষ্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় কিন্তু ভোটার লিস্টের নাম এনলিস্টেড হয়ে যাবে। আর যদি সন্তুষ্ট না হন সেক্ষেত্রে আপনাদের কিন্তু হিয়ারিং হবে, যে ডেটটা অলরেডি মেনশন করা আছে সেই ডেট অনুসারে আপনাদের হিয়ারিং করা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা হিয়ারিংয়ে যেটা বলা দরকার অবশ্যই আপনারা ডেকে নেবে, বা যদি ডাকে বা ভেরিফিকেশন পার্ট থাকে, যেটা বিহারের ক্ষেত্রে ঘটেছে, ডাকাডাকি কাউকে হয়নি, অটোমেটিক কিন্তু ভেরিফিকেশন হয়েছে, তবে জেনুইন ভোটার কিন্তু জেনুইন থেকেই গেছে লিস্টে, কোনো নন জেনুইন বা যেটা ভুয়ো ভোটার আমরা যেটা বলি তারা কিন্তু বাদই পড়েছে। ভুয়ো ভোটার বলতে অর্থাৎ সেটা হচ্ছে আপনার যেগুলো ধরুন এখন এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে অথচ এখানেও ভোট আছে, যেখানে ট্রান্সফার আছে সেখানেও আছে, যে এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, বা অনেকদিন আগে ভোটার একজন আছেন মারা গেছেন অথচ এখনও ভোটার লিস্টে ভোট আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু যেটা রয়েছে বিহারের ক্ষেত্রে যেটা ঘটেছে, এই ভোটগুলো বেশিরভাগ ক্ষেত্রে কেটেছে। তো আমাদের পশ্চিমবঙ্গ হয়তো এরকমই কিছু একটা হবে। যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন। আর 2002 এর লিস্টে যদি নাম থেকেই থাকে সেক্ষেত্রে কোনো চিন্তাভাবনার কারণই নেই। আপনার বাবা অথবা মা যদি থেকে থাকে সেক্ষেত্রে অলরেডি বিএলওরা কিন্তু ম্যাপিং করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো চিন্তাভাবনার কারণ থাকছে না। যদি একই বুথ লেভেল থাকে, ম্যাপিং অলরেডি হয়ে গেছে, এই সমস্ত কাগজপত্রের ব্যাপার কিন্তু থাকছে না কিন্তু। তো যখন নেই একদম সেক্ষেত্রে কিন্তু ধরুন আমার পূর্বপুরুষের কারো ভোট নেই বা আমি রিসেন্টলি এসেছি, এই সমস্ত ক্ষেত্রে প্রবলেমটা, বা এই সময় এসেছি কিন্তু এখনো অবধি কোনো কাগজপত্র করতে পারিনি, তখনই সেই প্রবলেমটা হবে। তো যাই হোক, ভিডিওটি অবশ্যই অন্যদের জন্য শেয়ার করবেন, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।